বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল যুদ্ধকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক এমন একটি মুহূর্তে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ইরানের চিরশত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল থাকতে পারে এমন সন্দেহ ছড়াচ্ছে, কারণ ইরানের কাণ্ডারি হয়েই রাইসি পশ্চিমাদের থর ধরিয়ে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে কেউ কখনো কল্পনাই করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলের সরাসরি হামলার সাহস করতে পারে। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন ইব্রাহিম রাইসি। ইসরায়েলের জমদূত হিসেবে আবির্ভূত হওয়া জনপ্রিয় এই নেতা ছিলেন ফিলিস্তিনের ভাই বোনদের পরম আস্থার জায়গা জুড়ে। জানিয়ে দেব বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলে হামলার পর রাইসির আচমকা মৃত্যু নিয়ে রহস্যর জাল। এদিকে রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, ইসরায়েল কি জড়িত, এ নিয়ে থাকবে আরো একটি প্রতিবেদন। জানিয়ে দেব ইরানি প্রেসিডেন্টের শাহাদাত, পুতিন, শি ও এরদোগান সহ বিশ্ব নেতাদের শোক। অপরদিকে জনতার প্রেসিডেন্ট ছিলেন রাইসি। রাইসির বর্ণাঢ্য কর্মময় জীবন যেন শেষ হয়েও হলো না শেষ। এদিকে যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চায় আইসিসি। এরপরেই থাকবে আল আওদা হাসপাতালে পান করার জন্য এক ফোঁটা পানিও নেই, তীব্র যুদ্ধ হামাস ও ইসরায়েল। আরও থাকবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সবকিছুই করবে তুরস্ক। ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই, বলেছেন এরদোগান। সবশেষ জানাবো ইসরায়েলি আগ্রাসন ও ফাতাহ ব্যর্থতার হামাসের প্রতি সমর্থন বাড়ছে। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইসরায়েলে হামলার পর রাইসির আচমকা মৃত্যু, রয়েছে আশঙ্কার রহস্য। আকস্মিক এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বহরে থাকা 3টি হেলিকপ্টারের মধ্যে 2টি হেলিকপ্টার নিরাপদে ফিরে এলেও রাইসিকে বহনকারী কপ্টার আগুনে ভস্ম হয়ে যাওয়ার প্রকৃত কারণ নিয়ে এখন রহস্যর জাল বিস্তার হচ্ছে। ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েল বাহিনীর ভয়াবহ আগ্রাসন। গাজার প্রতিরোধ যোদ্ধারা ইরান থেকে সরাসরি সমর্থন পাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত হিজবুল্লাহ পাচ্ছে ইরানের সমর্থন। এরই মধ্যে ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাইসি সরকার। সেই হামলার পরে ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানে হামলা চালানোর দাবিও করা হয়। তখন বলা হয়েছিল আরও প্রতিশোধ নেওয়া হবে। তাই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ইরানের চিরশত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল থাকতে পারে এমন সন্দেহ ছড়াচ্ছে। যুক্তরাজ্যের প্রভাবশালী মিডিয়া ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিধ্বংসী হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা করেছে দেশটির কর্মকর্তারা। যদিও রাইসির মৃত্যু নিয়ে ইসরায়েল এখনো অফিসিয়ালি বিবৃতি প্রকাশ করেনি, তবে দেশটির কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে তেল আবিবের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে তারা বলেছেন, এই কাজ আমরা করিনি। ইরানি ও তুর্কি সংবাদ সংস্থার ড্রোন ফুটেজে প্রকাশ করা হয়েছে যে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করার সময় ভেঙে পড়েছিল। তবে ইরানের রেড ক্রিসেন্টের শেয়ার করা ক্লিপগুলোতে দেখা যায় উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের আশেপাশের জঙ্গল থেকে স্ট্রেচারে করে আচ্ছাদিত মরদেহগুলো নিয়ে যাচ্ছে। আর রহস্যজনক এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা কল্পনার ডালপালা ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনায় ইসরায়েলকে আঙ্গুল তোলা হচ্ছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে তাবরিজে ফেরার পথে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাইসির বহনকারী হেলিকপ্টার এতটাই দুর্গম জায়গায় বিধ্বস্ত হয় যে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো রাতভর ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকা ঘুরে দেখেও ঘটনাস্থলের সন্ধান দিতে হিমশিম খান। বিধ্বস্তের পর হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকায় জীবিত কারো সন্ধান না পাওয়ায় সোমবার প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। আরও মৃত্যু হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলাহিয়ান সহ 9 জনের। ইরানের কান্ডারি হয়েই রাইসি পশ্চিমাদের থরথরিয়ে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। ইসরায়েলের জমদূত হিসেবে আবির্ভূত হওয়া জনপ্রিয় এই নেতা ছিলেন ফিলিস্তিনি ভাই বোনদের পরম আস্থার জায়গা জুড়ে। ডেইলি মেইল লিখেছে, গাজায় তেহরান সমর্থিত হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরায়েল। গত এপ্রিলে দুই দেশেই পরস্পরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করলেই উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। ইরান এখনও হেলিকপ্টার বিধ্বস্ত এলাকার আশপাশে বিশদ কোনো বিবরণ দেয়নি বা খারাপ আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সাধারণ বিবৃতি ছাড়া কোনো ব্যাখ্যাও দেয়নি। কিন্তু রাইসিকে বহনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বেল 212 মডেলের হেলিকপ্টারটির অবস্থা ছিল নাজুক, নিরাপদ ও বেহাল অবস্থায়, কারণ ইসলামী প্রজাতন্ত্র দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকায় খুচরা যন্ত্রাংশগুলো সংগ্রহ করতে পারেনি। রাইসির হেলিকপ্টারটি কখন তৈরি করা হয়েছিল তা জানা যায়নি, তবে বেলের এই মডেল 50 বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ব্যবহার করা হচ্ছে এবং এটি প্রথম সার্ভিসে আসে 70-এর দশকের প্রথম দিকে। এক হিসাবে বলা হয়েছে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি কমপক্ষে 45 বছরের পুরনো। রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? ইসরায়েল কি আসলেই জড়িত? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। ইরান কর্তৃপক্ষ এটাকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই দাবি করছে। উদ্ধারকারীদের দেওয়া তথ্যের বরাতে ইরান জানিয়েছে আপাতত নাশকতার কোনো হদিস পাওয়া যায়নি। বিশদ তদন্তের পরই হয়তো রাইসির মৃত্যু রহস্য পরিষ্কার হবে। অবশ্য তাতে কয়েক বছরও লেগে যেতে পারে। তবে এর মধ্যেই রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে সোশ্যাল মিডিয়া সহ নানা অনলাইন মাধ্যমে পোস্ট করেছেন অনেকে, যদিও সেই দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ হাজির করছেন না। ইরানের নানা লক্ষ্যবস্তুতে গোপনে হামলা চালানোর নজির ইসরায়েলের আছে। এর আগেও দেশটি সিরিয়া ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে বেশ কয়েকজন ইরানি শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে। তার জবাবে ইরানও রাইসির নেতৃত্বেই প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা চালায়। সেই হামলার জবাব ইসরায়েলও দিয়েছিল মৃদুভাবে। তবে রাইসির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করবে এমনটা অবিশ্বাস্য ঠেকেছে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের কাছে, কারণ এতে ভয়াবহ রকম পরিণতির ঝুঁকি আছে। আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত হিসেবে বিবেচিত হলেও অতীতে সংস্থাটি কখনোই কোনো রাষ্ট্রপ্রধানকে তাদের লক্ষ্যবস্তু বানায়নি। এদিকে রয়টার্সের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলের নাম প্রকাশ না করা এক কর্মকর্তা দাবি করেছেন রাইসির এই ঘটনার সাথে ইসরায়েলের কোনো যোগসূত্র নেই। ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বেই অনেকখানি পোক্ত হয়েছে ইরানি সামরিক শক্তির ভিত্তি। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের যুক্ততা নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে, কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যার দিকে যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে নিশ্চিতভাবেই যুদ্ধ শুরু করা এবং ইরানের তরফে কঠোর অবস্থান নেওয়ার পথ তৈরি করে দেওয়া। যদিও দেশটির সরকারি ব্যাখ্যায় এখন পর্যন্ত বৈরী আবহাওয়ার পরিস্থিতির কারণ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বলছে ভারী বৃষ্টিপাত আর ঘন কুয়াশার কারণে ফ্লাইটের দৃষ্টিসীমার ব্যাঘাত ঘটেছে। তবে এই দুর্ঘটনায় শত্রুপক্ষে জড়িত থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট রাইসির মেয়াদ ও ইরানের অভ্যন্তরীণ এবং ব্যহিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে দেশীয় শত্রু এমনকি ইসরায়েলের মতো বহিরাগত ক্রীড়ানকদের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে আলাপ উঠেছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া ও মিডল ইস্ট মনিটর। ইরানের প্রেসিডেন্টের শাহাদাত, পুতিন, শি, এরদোগান সহ বিশ্ব নেতাদের শোক। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। শোক জানানো বিশ্ব নেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আফগানিস্তান
অবস্থান ও প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির তালেবান সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম পেজে উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ও তার সফরকারীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানরাও রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছে। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোচনীয় মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। রাইসির বর্ণাঢ্য কর্মবয় জীবন যেন শেষ হয়েও শেষ হলো না। জনতার প্রেসিডেন্ট ছিলেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনার মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। তার সাথে শহীদ হয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তাদের এই শাহাদাতের ঘটনা ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়ার। ওই মধ্যে প্রস্তুতি চলছে রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার অন্যতম সহচরদের দাফন কাফনের। শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শোক নেমে এসেছে। শোক ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন দেশের নেতা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ইরানের যুব সমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে প্রশংসা করেন এবং অর্থনীতির জন্য চালিকা শক্তি বলে অভিহিত করেন। এ সময় তিনি বেকারত্বকে যুব সমাজের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেন। সর্বোপরি রাইসি আমলাতান্ত্রিক ব্যবস্থাকে সংশোধন, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জড়তা মোকাবেলায় প্রয়োজনীয়তার ওপরে জোর দেন। এর পাশাপাশি উৎপাদন বাড়ানোর মাধ্যমে মুদ্রাস্ফীতি একক অঙ্কের স্তরে নামানোর প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট রাইসি পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নস্যাৎ করতে এবং ইরানের জনগণের জীবনযাত্রার মান উন্নতির জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন। তিনি ঘোষণা করেন যে নিষ্ঠুর নিষেধাজ্ঞাগুলো অপসারণ করা তার প্রশাসনের জন্য একটি দায়িত্ব হবে, যা সক্রিয় অর্থনীতির, কূটনীতি এবং প্রভাবশালী বান্ধব নীতির মাধ্যমে অর্জন করা সম্ভব। প্রেসিডেন্ট রাইসি ইরানের বৈদেশিক নীতিতে বিশেষ করে 15 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকা ও ইউরোপীয় শক্তিগুলোর সাথে আলোচনায় একটি দৃঢ় এবং বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন। সূত্রে জানা গেছে, ইরানের ইতিহাসের রাইসি আমলে ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইরানের সরাসরি সীমিত মাত্রায় সামরিক সংঘাত হয়, যার প্রতি জনগণের ব্যাপক সমর্থন ছিল। এজন্য রাইসি সরকার সারা বিশ্বে ব্যাপক প্রশংসা পায়। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলিতে রাইসি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল ও গৌরবময়। যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চায় আইসিসি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও এর জবাবে গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে চাইছে আন্তর্জাতিক আদালতটি। ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় একটি নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। এ সময় আরো প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে 7 মাসের বেশি সময় ধরে গাজায় চলমান হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ সময় আহত হয়েছেন আরো প্রায় 80,000 মানুষ। সাক্ষাৎকারে করিম খান বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এবং হামাসের 2 শীর্ষ নেতা আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম ওরফে মোহাম্মদ দেইফ, গাজার প্রধান ইয়াহিয়া সিনহুয়ার ও গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছে আইসিসি। ইসরায়েল রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি এই পরোয়ানা জারি করা হয়, তাহলে তা হবে কোনো মার্কিন মিত্র দেশের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির প্রথম পদক্ষেপ। আইসিসির বিচারকদের একটি প্যানেল এখন করিম খানের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিবেচনা করছে। করিম খান বলেছেন, সিনহুয়ার, হানিয়ে ও মোহাম্মদ দেইফের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংস সাধন, হত্যা, জিম্মি করা, ধর্ষণ ও বন্দীদের যৌন নির্যাতন। সিএনএনকে খান বলেন, 7 অক্টোবর ইসরায়েলের কিব্বুৎজ জিমের বিভিন্ন স্থানে মানুষদের তাদের বাড়ির
বেডরুম থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, যা বিশ্বকে হতবাক করেছিল। মানুষজন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেছেন, নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞ ঘটানো, যুদ্ধ কৌশল হিসেবে অনাহার সৃষ্টি, মানবিক ত্রাণ প্রবেশে বাধা ও সংঘাত, পরিকল্পিতভাবে বেসামরিকদের নিশানা করা। আইসিসির প্রধান প্রসিকিউটর এমন পদক্ষেপ নিতে পারেন বলে গত মাসে খবর প্রকাশের পর নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির যেকোনো গ্রেপ্তারি পরোয়ানা হবে একটি ঐতিহাসিক আক্রোশ। ইসরায়েলের স্বতন্ত্র বিচার ব্যবস্থা রয়েছে, যা যেকোনো আইন লঙ্ঘনের জোরালো তদন্ত করবে। নেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে খান সাক্ষাৎকারে বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। ইসরায়েল যদি আইসিসির সঙ্গে ভিন্নমত পোষণ করে, তারা চাইলে আদালতের এখতিয়ার নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরতে পারে, আদালতের বিচারকদের সামনে চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদেরকে এমনটি করার পরামর্শ দেব। আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তবে আইসিসি মনে করে গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর তাদের বিচারের এখতিয়ারের আওতায় রয়েছে। 2015 সালে ফিলিস্তিন নেতারা আনুষ্ঠানিকভাবে আদালতের প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি সম্মতি ঘোষণার পর এ এখতিয়ার তৈরি হয়েছে। তীব্র যুদ্ধ, হামাস ও ইসরায়েল। আল আহদা হাসপাতালে পান করার জন্য এক ফোঁটা পানিও নেই। গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি সেনা ও হামাসের মধ্যে তীব্র যুদ্ধ অব্যাহত আছে। সেখানে যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আর্টিলারি ব্যবহার করে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছে হামাস। তাদের সম্বল অল্প কিছু ক্ষেপণাস্ত্র, রকেট। বিশ্বের অত্যাধুনিক অস্ত্রের মুখে দাঁড়িয়ে নিজের ভূখণ্ডের অধিকার রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছে হামাস। বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবিরে অব্যাহতভাবে হামলা করছে ইসরায়েল। গুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের বসতবাড়ি। যা কিছু বাড়ি অবশিষ্ট ছিল তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এতে একদিনে সেখানে নারী ও শিশু সহ নিহত হয়েছেন 37 জন। নুসেরাতে শরণার্থী শিবিরে নিহত হয়েছেন কমপক্ষে 31 জন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। ফলে প্রকৃতপক্ষে গাজায় কি পরিমাণ মানুষ মারা গেছেন বা যাচ্ছেন সেই সংখ্যা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ডক্টরস উইদাউট বর্ডার্স রিপোর্ট বলেছে যে আল আওদা হাসপাতালে প্রাণ করার জন্য এক ফোঁটা পানিও নেই। ফলে সেখানে চিকিৎসা নিতে যাওয়া আহত মানুষের কি অবস্থা তা সহজেই অনুমেয়। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমন সাফাদি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস সতর্ক করেছেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সংকটের কারণে ধ্বংসাত্মক এক পরিণতি নেমে আসবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ রাফা এবং কারেম আবু সালেহ ক্রসিং কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে গাজা যুদ্ধ পরবর্তী শাসনে বেশ তোপের মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে কারা তা নিয়ে নেতানিয়াহুকে বারবার তাগাদা দেন মন্ত্রী বেনি গান্টোস। কিন্তু এ বিষয়ে 8 জুনের মধ্যে কোনো সন্তোষজনক জবাব না পেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী এই মন্ত্রী। ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই। ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সবকিছুই করবে তুরস্ক, বলল এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। এ ব্যাপারে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সবকিছুই করবে তুরস্ক। ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে এরদোগান তার এক্স অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন পোস্ট দেন। তাতে তিনি লেখেন, আমি আমার এক ভাই হারালাম। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই। তাকে হারিয়ে আমি গভীর শোকাহত। খবর আনাদোলুর। এরদোগান আরো লেখেন, এই শোকের দিনে তুরস্কের মানুষ ইরানি ভাইদের সঙ্গে আছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তুরস্কের ভাতৃপ্রতিম জনগণ গভীরভাবে শোকাহত। এটি কি নিশ্চয়ই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কিছু আছে তা খুঁজে বের করতে ইরানি কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে তুরস্ক। ইসরায়েলি আগ্রাসন ও ফাতাহ ব্যর্থতা, হামাসের প্রতি সমর্থন বাড়ছে। হামাস গত অক্টোবরে ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ চালানোর পর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে আগ্রাসন অব্যাহত রেখেছে। হামাস গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার দাবি করে তারা গাজায় পশ্চিম তীরে অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনকে হত্যা করেছে। ফিলিস্তিন বন্দীদের কমিশনের মতে সংখ্যাগরিষ্ঠ বন্দী হামাসের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও ইসরায়েলের আগ্রাসন এবং ক্রমবর্ধমান সংখ্যায় ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ একটি ভীতিকর পরিবেশ তৈরি করতে সফল হয়েছে, যা হামাসের প্রতিশোধী ও ফিলিস্তিন কর্তৃপক্ষ
ক্ষমতাসীন ফাতাহকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। এটি ফিলিস্তিনের রক্ষা করতে ফাতাহ অক্ষমতাকে তুলে ধরেছে এবং নীরবে হামাসের জনপ্রিয়তা বাড়াচ্ছে। বিরজাইট বিশ্ববিদ্যালয়ের ছাত্র খলিলের ছদ্মনাম জন্য ইসরায়েলি আগ্রাসনের ঢেউ মানুষকে ক্ষুদ্র করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি বা দেয়নি। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনের ছাত্র পরিষদের 24 জন নেতার প্রায় সবাই হয় আটক অথবা আটকের আশঙ্কায় রয়েছেন। এর হামাস সমর্থিত অংশ সাম্প্রতিক বছরগুলিতে বার্ষিক ছাত্র নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে, যা প্রায়শই সমগ্র পশ্চিম তীরের জন্য একটি বিরল গণতান্ত্রিক নজির হিসাবে বিবেচিত হয়ে থাকে। প্রায় 2 দশক ধরে ফিলিস্তিন কর্তৃপক্ষের দ্বারা নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় হামাস এই সাফল্যগুলিকে তার তৃণমূল সমর্থনে একটি স্পষ্ট চিহ্ন হিসাবে বিবেচনা করে।